আমরা তো আসলে একটা বিসিএস দিয়ে আমলা হব, ক্ষমতা ভোগ করব, টাকা পয়সা কামাবো। এই জন্যই তো আমরা আমলা হওয়ার জন্য বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম। দ্যাটস রিয়েলিটি। কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কোদ হবে। আমরা একটা সুযোগ পেয়েছি, এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক, তাদের তো অভিজ্ঞতা আছে। গত 91 পরে 33 বছর পার্লামেন্ট মানে রাষ্ট্র শাসন করেছে দুটো মেজর পলিটিক্যাল পার্টি। তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করা বলেন, দলীয় আধিপত্য বলেন, এটা সেম ছিল। তো সেই জায়গা থেকে আমরা যদি এই যে সময়টা পেয়েছি, যেটা মামুন আব্দুল্লাহ ভাই বললেন, বাংলাদেশের এই 53 বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কথা সাহিত্যিক সৈয়দ মজরুল ইসলাম স্যার, উনি আমাদের শিক্ষক ছিলেন, একবার ক্লাসে বলছিলেন যে তোমরা তো বাবা একটা সেলফিশ জেনারেশন, তোমরা নিজের সরকারি চাকরি করবা, আমলা হবা, বিসিএস দিবা, পয়সা কামাবা, ক্ষমতার অপব্যবহার করবা, এই জন্য কোটা নিয়ে আন্দোলন করছো। তোমরা তো দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষকদের মর্যাদা, এই বিষয় নিয়ে তোমরা কথা বলো না বা আন্দোলন করো না। শিক্ষকরা শহীদ মিনারে বেতন বা তাদের বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মারে, তোমরা ছাত্র তো সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখাও না। কথা তো বাস্তব। আমরা তো আসলে একটা বিসিএস দিয়ে আমলা হব, ক্ষমতা ভোগ করব, টাকা পয়সা কামাবো। এই জন্যই তো আমরা আমলা হওয়ার জন্য বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম। দ্যাটস রিয়েলিটি। সেখান থেকে যখন আমাদের মনে হয়েছে যে আমাদের মানসিকতার একটা চিন্তার পরিবর্তন করা দরকার, সেখানে আমরা কিন্তু 18 সালে আন্দোলনটা তো তখন আমরা শুরু করেছিলাম, সে সময় সফল হওয়ার পরে আমরা কিন্তু তখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেছি। এই দেশ সংস্কার করার জন্য, রাজনীতিতে পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে। কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে? সবাই পত্রিকায় কলাম লেখছে, টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না। কিভাবে আসবে? একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণে একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয়, একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্ট্রে পুলিশ তাকে নিয়ে যায়। আপনারা দেখছেন নিশ্চয়ই, ছাত্রদলের একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ঈগল পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার ধরে, ঠিক সেইভাবে ডিবির লোকেরা টেনে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার পরে তো কোনো ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক। আমার গ্রেপ্তারের পরে আমার স্ত্রী কিংবা আমার ছোট কন্যা, তাদের যে পরিস্থিতি, আমার পরিবার, আমি যেটা বলেছি, আমার দুটো বাচ্চা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে, যে আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায়, বিকজ সে দেখেছে যে পুলিশের যে বিহেভিয়ার, কিভাবে দরজা ভেঙে টেনে নিয়ে এসেছে ওখান থেকে। এই যে আমাদের দেশে অনেকগুলো তো আইন আছে, সুন্দর সুন্দর আইন আছে, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, গেলে একটা ওয়ারেন্ট দেখাতে হবে। এই আইনের কি প্রয়োগ ছিল? গত আমরা 15 বছরের কথা বলছি, পাশাপাশি তার আগেও যদি দেখি আমরা, এটা কি ফুল প্রয়োগ ছিল না। সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো, আমরা একটা সুযোগ পেয়েছি, এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করবো। কারণ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক অনেকের মুখে এটা শুনি। কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো না? এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্সে তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য? আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না। হ্যাঁ, আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিকার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে, সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনীর শেষের দিকে তো সবাই নেমেছে। কাদের ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্টটা হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। পার্থ ভাই এখানে আছেন, আমাদেরকে ডাকা হয়েছে শুধু 13 তারিখ, এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস, থাকবে কি থাকবে না, শেষ। আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই। 1.5 মাস হয়ে যাচ্ছে।
এবং আমরা টু বি অনেস্ট এখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটা কিন্তু একটা অসলি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না, ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না। একজন বাইক চুরি করেছে, চাকমারাই পিটিয়ে মেরেছে, তাহলে এটা তো তাদের একটা পার্ট। সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সরি টু সে এটা বলছি, আপনারা যদি পরিষ্কারভাবে এই কথাগুলো না বলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এই দোকান কাদের? এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের। রানা দাশগুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি। তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা যে এই গত 4 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত নাকি 2010টি সংখ্যালঘু হামলা হয়েছে। আমি জিল্লুর ভাইকে অনুরোধ রাখবো, সম্ভব হয় যদি সিজিএস এর পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন, এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান, আপনাদের কানেক্টিভিটি আছে, আপনারা একটা জাতির সামনে এই প্রতিবেদন উপস্থাপন করেন। কিছুদিন আগে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি যে কিভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম 2-1টি রাজনৈতিক ঘটনা, এতগুলো এইভাবে ঘটনা ঘটে নাই। তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না, কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে। পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন নন বাঙালি বলেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতি আছে, কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না 72-এ দেশ স্বাধীনের পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল। তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান। ওইখানে মিলিটারি অবস্থান করছে, মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান না? এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা, ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে। তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে, পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। এইটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।